নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। টলস্টয় বলেছিলেন, পৃথিবীকে সবাই বদলাতে চায়, কিন্তু কেউই নিজেকে বদলাতে চায় না। অনেকে কটাক্ষ করে বলছেন যে আমাদের নির্বাচন কমিশনের অবস্থাও অনেকটা সেরকমই। ভোটার তালিকা সংশোধন করতে চায়, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে চায়, কিন্তু নিজের দোষ ত্রুটি দেখতে চায় না। যে ভুলভ্রান্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত বলল, তথ্যে গরমিলের কথা বলে শুধু ভোটারদের ডেকে পাঠালেই হবে না, কাদের ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, সেগুলো প্রকাশ্যে আনতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো প্রামাণ্য নথি বা প্রচলিত নথি কেন নেওয়া হবে না, কমিশনকে সে প্রশ্নও করেছে সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হলো, আদালতের এই নির্দেশ কি সাধারণ মানুষের হয়রানি কমাবে? সুপ্রিম এই ধাক্কা সামলে কি সময়ে এসআইআর শেষ করতে পারবে নির্বাচন কমিশন? যদি না পারে, তাহলে বিধানসভা ভোটের কি হবে? এইসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের আজকের মোশন, হয়রানিতে জেরবার, শেষ হবে এসআইআর। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে আছেন, আমার একদম বাঁদিকে আছেন কংগ্রেসের পক্ষে মিতা চক্রবর্তী। মিতা, আপনাকে স্বাগত। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বাঁদিকে বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ। বিমল, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন সিপিএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। কৌস্তব, স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন ডান দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে তন্ময় ঘোষ। তন্ময়, তোমাকেও স্বাগত। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, যে সময়ে কি এসআইআর শেষ করতে পারবে, যদি না করে কি হবে? বিশ্বজিৎ। এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেটা অনেক কঠিন। তার কারণ, যে সুপ্রিম কোর্টে মামলার কথা আপনি বললেন, অনেকগুলো বিষয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে, যে যে তথ্য জমা দিচ্ছে তার একটা দলিল দিতে হবে, অর্থাৎ তার একটা প্রমাণ দিতে হবে যে এই তথ্য জমা পড়লো, এবং কারণ দর্শাতে হবে। সমস্যাটা হয়েছে বিশ্বদা অন্য জায়গায়। প্রথমে যে নামগুলো বাদ গেল 58 লক্ষ, তখন কিন্তু এত প্রশ্ন বা এই হয়রানির তীব্রতা কতটা এবং তার ব্যাপ্তি কতটা এটা বোঝা যায়নি। কেন বোঝা গেল? তার কারণ, যেটা বেস ইয়ার 2002, তার যে ডিজিটাইজেশন, সেই ডিজিটাইজেশন বা ডিজিটাইজড ফর্ম, সেখানে ভুল ছিল, যে কারণে এআই এর মাধ্যমে প্রচুর মানুষকে ডাকা হচ্ছে। আমি সাধারণ মানুষের কথা পরে বলছি। অনেকে ব্যঙ্গ করে বলছেন যে নোবেল কমিটি নাকি এখন ভাবছে যে অমর্ত্য সেনকে যে নোবেল দেওয়া হয়েছিল ভারতীয় হিসাবে, তো কারণ অমর্ত্য সেনকে প্রমাণ করতে হচ্ছে, অরুণ প্রকাশকে প্রমাণ করতে হচ্ছে নোবেল অফিসার, যে তিনি পেনশন পান, সেখানে তার সরকারি নথি আছে, পেনশন সার্টিফিকেট আছে, তারপরেও তাকে প্রমাণ দিতে হচ্ছে তিনি ভারতীয়। আর সাধারণ মানুষ, আপনি দেখবেন আজকেও, এই সপ্তাহেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে হয়রানির পরিমাণ, সেটা কিন্তু বাড়ছে দিনের পর দিন। আমি বলছি না যে এর ফলে আইন নিজের হাতে তুলে নিতে হবে, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে যে আইন বা শৃঙ্খলা, পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে, কিন্তু যেভাবে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে হয়রানি এবং আতঙ্ক তৈরি হয়েছে যে আমার নামটা বাদ গেলে আমি কি করব, সেই দিশাও তাদের কাছে নেই। একদম একদম। বিমলদা, এই যে ধরুন যে হয়রানির প্রশ্নটা বারবার উঠছে, খবর কাগজ খুললেই দেখা যাচ্ছে হয়রানি। এই হয়রানি ধরুন নভেম্বর মাস থেকে একটা কাজ চলছে, জানুয়ারির শেষ হতে চললো, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই সাধারণ মানুষের হয়রানি কেন আটকানো গেল না, বা এটা কি সময় শেষ হয় বলে আপনার মনে হয়? না, প্রথমেই বলি, আমি পেশায় অধ্যাপক, 38 বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। আমি কিন্তু জাদুঘরের সামনে টিয়া পাখি নিয়ে বসি না, সুতরাং আমি ওইটা বলতে পারবো না হয়রানি আমি বলছি, সেটা পরে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, যারা টিয়া পাখি নিয়ে বসে সে বেচারীরা সবার ভাগ্য বলে দেয়, নিজের ভাগ্যটা বদলাতে পারে না, সুতরাং আমি ওই টিয়া পাখির জ্যোতিষী হতে পারিনি, পারবও না। দ্বিতীয় কথা হচ্ছে, বা তৃতীয় কথা হচ্ছে, সময়ে শেষ হবে কি না সেটা তো ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু কেন হলো না সময়ে শেষ বা হতে সম্ভাবনা দেখা দিয়েছে সেটুকু আমি বলতে পারি। তার জন্যে কেউ যদি দায়ী থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই শাসক দল। তাদের জন্যে কিন্তু এসআইআরটা ওরা ঘেঁটে দিল। কেন ঘেঁটে দিল যদি আমাকে প্রশ্ন করো, সে আমি উত্তর দেবো। কেন ঘটে দিল বলুন। একদম।
ওরা খুব ভালো জানে নির্বাচনে যদি ঠিকঠাক এসআইআর হয় এবং জাল ভোটার ভুয়ো ভোটার বাদ যায়, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে। আর একবার হারলে ওই দলটার নাম নিশান বলে কিচ্ছু থাকবে না। ফলে আতঙ্ক তো হবেই। এই আতঙ্ক থেকেই গোলমাল পাকাচ্ছেন। নইলে বাকি 12টা অঙ্গরাজ্যে হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, পশ্চিমবঙ্গ কি এমন জায়গা যেখানে এত গোলমাল হচ্ছে? হোয়াই? কারণ এখানে ইচ্ছে করে করা হচ্ছে। একজন এমএলএ গিয়ে বলছে মেরে মাজা ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো। নির্বাচন কমিশন বলছে তার এগেনস্ট এফআইআর করো। চুঁচুড়াতে একজন এমএলএ 75-76 বছর বয়স, যা কাঁপতে কাঁপতে গিয়ে ফর্ম 7 ছিঁড়ে দিচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছিল একটু হলেই না রাম নাম সত্যায় হয়ে যাচ্ছিল ওর। তো এই সব লোকগুলোকে তো ফিল্ডে নামাচ্ছে। তাই এরা যদি ফিল্ডে নামে, একদল গুন্ডা ক্রিমিনাল যদি ফিল্ডে নেমে পড়ে, যা হবার তাই হয়। কেন ফিল্ডে নামিয়েছে? এসআইআরটা করতে দেবে না। আরেকটা কথা, হয়রানি। আমি এখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি নই, নির্বাচন কমিশন আমাকে তো ডেজিগনেট করে পাঠায়নি। আমি তাই বলবো যে একটা মানুষের হয়রানি যেন না হয়, সে দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। জাস্ট একটা দুটো লাইনে শেষ করব। একটা জাল ভোট যদি থাকে, ভোট যেন না হয়, এটা আমাদের নির্বাচন কমিশনের কাছে দাবি। নো কমপ্লিট এসআইআর, নো ভোট। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে যাতে প্রত্যেক বৈধ নাগরিকের ভোট থাকে, মানুষ যাতে হয়রানি না হয়। বাকিটুকু দায় আমি নিতে পারবো না, ওটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন নেবে। একদম একদম ঠিক বলেছেন বিমলদা। বাকিটুকু দায় তো সত্যি আপনার নয়, কিন্তু যে আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলতেই হয় যে এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের জন্য যে নিয়ম প্রযোজ্য হয়েছে, তামিলনাড়ুর ক্ষেত্রে কিন্তু সে নিয়ম প্রযোজ্য হয়নি, বিহারের ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এইসব নিয়ম প্রযোজ্য হচ্ছে। যাই হোক, আমি তন্ময়ের কাছে, আপনারা গুন্ডামি করে মারপিট করে এসআইআর প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছেন, এবং যদি কারোর দোষ থাকে সেটা আপনাদের। আপনি টলস্টয় দিয়ে শুরু করেছিলেন, তো এটা খুব প্রাসঙ্গিক এই নির্বাচন কমিশন প্রসঙ্গে। ওবেইং ল ইজ নট অ্যাবাউট ওবেইং মোরালিটি, ইট ইজ ওবেইং পাওয়ার। তো এই যে মোরালিটি, ভারতের জাতীয় নির্বাচন কমিশন তারা তাদের নৈতিক জায়গা ঠিক রেখে কাজ করবেন, সেটাই স্বাভাবিক। এবং তাদেরকে সংবিধানে 324 নম্বর ধারা অনুযায়ী সেই ক্ষমতাও দেওয়া হয়েছে। কিন্তু তারা 324 নম্বর ধারার কাজটা করছেন, 325টা আর করছেন না। কেন কি? এই যে আপনি যে কথাটা বললেন 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তাহলে পশ্চিমবাংলায় গেল রব কেন? কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে তাদের সমস্ত নিয়মকানুন আলাদা। আচ্ছা, আপনারা বলুন যে ভুয়ো ভোটার কাটা এবং মৃত ভোটার কাটা, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, এইটুকুই তো কাজ। এবং বারবার বলছি, 325 নম্বর ধারায় বলছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণ, এই অংশটা গুরুত্বপূর্ণ। সকলের অংশগ্রহণের মধ্যে সরকার গঠিত হবে। এই সকলটাকে বাদ দিয়ে দেওয়ার প্রচেষ্টা যদি নির্বাচন কমিশন করে, তাহলে এরকমই হবে। আমাদের প্রশ্ন ছিল যে আপনারা বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, মেনে নিলাম 1, 2, 3, 4 কোনো একটা কারণে ডিসক্রিপেন্সি এসছে, সেটাতে এত ঢাক গুড় কেন? এক। দ্বিতীয় কথা, যে কোনো জায়গায় কোনো ডকুমেন্ট নিচ্ছে, ধরুন তর্কের খাতিরে ধরে নিন আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, আপনি 4টে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আপনাকে তার রিসিপ্ট কপি দিচ্ছে না কোন 4টে ডকুমেন্ট। তাহলে সেই 4টে ডকুমেন্ট ইচ্ছাকৃতভাবে বা যান্ত্রিকভাবে যে কোনো কারণে যদি বাদ চলে যায়, পরবর্তীকালে তার নামটা বাদ যাবে। আমি নির্বাচন কমিশন, যা শেষ করছি, নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম, এটা আমি যেদিন গেছিলাম নির্বাচন কমিশনে প্রশ্ন করেছিলাম যে এরকম পরিস্থিতি হলে আপনারা কি করবেন? তখন বললেন হ্যাঁ, বাদ যেতেও পারে, তারপরে আবার অ্যাপিল করার সুযোগ থাকবে। এই যে বাদ যেতেও পারে, তারপরে অ্যাপিল, তার আগে ভোট হয়ে যাবে, তাহলে ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন না, ভোটাধিকার হারাবেন। এটা তো গণতান্ত্রিক পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন, সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এরকম করে যদি ইচ্ছাকৃতভাবে 1 কোটি ভোটার বাদ দিয়ে দেন, যেটা কিনা বিজেপির নেতৃত্ব, এই যে হয়রানির কথা হচ্ছে, উস্কানিটা কে দিয়েছে? এসআইআর যেদিন চালু হয় প্রথম দিন থেকে তো বিজেপি, তৃণমূল বলেনি, প্রথম দিন থেকে বিজেপির নেতৃত্ব বলেছে যে 1 কোটি নাম বাদ দিতে হবে, 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দিতে হবে, সবাই বলেছে, অন ক্যামেরা বলেছে। তারই ফলে আজকে এই অবস্থা। আমি কৌস্তবের কাছে, কৌস্তব, ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে, এটা স্বাভাবিক, এটাই বাস্তব। কিন্তু যিনি এই দেশের নাগরিক নন, তার এই দেশের কোনো কিছুতে অধিকার থাকতে পারে না, এটা অবাস্তব। এই এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হলে দায়টা সত্যি আসলে কার? এসআইআরের কোনো প্রয়োজন ছিল না। এসআইআর করেই ডেড লেফট নো ট্রেস শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া যেত। যে নামগুলো বিধানসভায় বাদ গেছে মৃত ভোটারের, 13 বছর 14 বছর আগে মারা গেছে, তাদের নামও এখন বাদ গেছে। অথচ নির্বাচন কমিশন গত বছর বাংলায় এসআইআর করে সামারি রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল করতে গিয়ে 8 কোটি টাকা খরচা করেছে।
বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। 2025-এর জানুয়ারি তো তালিকা বেরিয়েছে একটা। হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ। বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। আমি বুঝতে পারলাম না উনি কাকে বললেন। শুভেন্দুকে বললেন নাকি? শুভেন্দু বলেছে 1 কোটি নাম বাদ পড়বে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ যাবে। স্ট্যাটিস্টিক্স কি বলছে? স্ট্যাটিস্টিক্স বলছে সবচেয়ে বেশি যে পদবী নাম বাদ গেছে সে হচ্ছে দাস, তারপর বিশ্বাস, তারপর মতুয়াদের পদবী। বিমলবাবু বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে তৃণমূল। আচ্ছা তৃণমূল হারবে মানে কি? আপনাদের জেতাবে মানুষ? কি কারণে? কেন? ব্যাপম আর এসএসসির মধ্যে পার্থক্য কী? তেহেলকার নারদার মধ্যে পার্থক্য কী? ছাত্রাস আর হাসকালির মধ্যে পার্থক্য কী? উন্নাও আর কামদুনির মধ্যে পার্থক্য কী? কারগিলের শহীদদের কফিনের থেকে কাটমানি খেয়েছিলেন আর এরা চাকরিতে কাটমানি খেয়েছে, পার্থক্য কী? কথাটা হচ্ছে ওখানে চাণক্য, অমিত শাহ দিল্লিতে দলবদল হলে, বাংলার মিডিয়া তাও দলবদল হলে প্রতিবাদ করে। দিল্লিতে একটা লোকের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতে গোটাটা ব্রিফকেস নিয়ে জিতে গেছে। তো তৃণমূল তো তাদের কাছ থেকেই শিখিয়েছে। তৃণমূল এখানে যা করছে মিনিয়েচার ফর্ম অফ বিজেপি ইন ইন্ডিয়া। এর সাথে আমি একটা কথা বলবো, সবচেয়ে গোলমাল কোথা থেকে হলো জানো? সবচেয়ে গোলমাল হলো এনুমারেশন ফর্ম নিয়ে ইলেকশন কমিশন কোনো ধরনের প্রচার করলো না। মানুষ হয়রানির মধ্যে যেতে বাধ্য হলো। আচ্ছা ভীষণ আমি একটা কথা বলি, একজন মানুষ, সাধারণ মানুষ, তার যদি মনে হয় আমি বিজেপির কাছেও যাবো না, আমি তৃণমূলের কাছেও যাবো না, আমি সিপিএমের কাছেও যাবো না, আমি কোনো কারোর কাছে যাবো না, আমি নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করবো, সে সুযোগ ছিল? তারা বুঝতে পেরেছে? পশ্চিমবাংলার আধিকারিকরা যে স্ক্যান করেছে, হার্ড কপি মিলছে, যে ডিসক্রিপেন্সি হয়েছে, কেন ডিসক্রিপেন্সি হয়েছে? হার্ড কপি মিলছে কিন্তু সফট কপি মিলছে না। কেন সফট কপি মিলছে না? ওরা টেক্সট ফর্মে ছবি তোলেনি, স্ক্যান করেনি, স্ক্যান করা হয়েছে ইমেজ ফর্মে। আর ইমেজ ফর্মে স্ক্যান করা হয়েছে বলে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখতেন, তার ছেলে শুভেন্দু ব্যানার্জি, সে ব্যানার্জি লিখেছে বলে তাকে ডাকতে হচ্ছে। এটা কি হচ্ছে? নাম সৌম্য বিশ্বাস বাংলায় হয়ে গেছে সোমিয়া বিশ্বাস, তাকে হচ্ছে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। ঠিক। এর জন্য হিয়ারিংয়ের কি প্রয়োজন আছে? আমি একসাথে হ্যাঁ। দুটো কথা বলি। অ্যাডমিট কার্ডের দাবি তৃণমূল করেনি, অ্যাডমিট কার্ডের দাবি আমরা করেছিলাম। বহু মানুষ আছেন পশ্চিমবাংলায় যাদের বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু অ্যাডমিট কার্ড স্কুলের অ্যাডমিট কার্ড, তাই দেখেই এ হয়। আর একটা কথা, এসআইআরকে সামনে রেখে, 21 সালের ভোট হয়েছে সিএ এনআরসিকে সামনে রেখে, আর এখন এসআইআরকে সামনে রেখে, যাতে বিভাজনের রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন শুক্রবার দিন অ্যারেস্ট করতে পারিনি বেলডাঙায়, কারণ জুম্মাবার ছিল, মানে জুম্মাবারে আর খুন করা যাবে না। ঠিক একই রকমভাবে যা অবস্থা হচ্ছে বাংলার, বাচ্চা ছেলেমেয়েদের জিজ্ঞেস করো স্কুলের, বলবে যে এবার শুধু সোমবার আর বুধবার পড়াশোনা করবো, মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বলেনি মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার জুম্মাবার, শনিবার শনি পুজো, আর রবিবার যীশু খ্রিস্ট পুজো। ব্যাস এই করলেই তো হবে। স্কুল কলেজ চাকরি কারখানা কাজ কোনো দরকার নেই, মন্দির আর মসজিদ হোক। আমি নীলাদিদার কাছে, নীলাদিদা এই যে প্রশ্নটা প্রস্তাব করলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যুক্তিতে 1 কোটিরও বেশি ভোটারকে ডেকে পাঠানো হয়েছে। ওই যে সোমিয়া বলল, এরকম 36 লাখ। হ্যাঁ, বহু ক্ষেত্রে দেখা গেছে স্পেস দেওয়া হয়েছে, সেখানে ডেকে পাঠানো হচ্ছে, আবার স্পেস দেওয়া হয়নি, সেখানে ডেকে পাঠানো হচ্ছে। এই অতিরিক্ত যন্ত্র নির্ভর হওয়ার কারণেই কি এই বিপত্তি এত বড় ঝামেলা? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এসআইআরের কাজে, এবং এটি নতুন প্রযুক্তি, এবং নতুন প্রযুক্তি যখন ব্যবহার করা হয়, যেমন আমাদের যখন আজকে ইভিএম মেশিন ইউজ করা হয়েছিল তখনও অসুবিধা হয়েছিল, তা বলে কি আমরা প্রযুক্তিকে গ্রহণ করব না? তবে বিশ্বদা, আমার একটা কথা মনে হয়, এই যে একটা আতঙ্ক এসআইআরকে কেন্দ্র করে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষের মধ্যে কোথাও একটা ধারণা তৈরি আছে যে এসআইআরের মাধ্যমে মানুষের নাগরিকত্ব চলে যেতে পারে। এটা একেবারেই ঠিক নয়। এসআইআর বস্তুত ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পদ্ধতি। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন, যে কোনো কারণেই হয়তো এই রাজনৈতিক বিতর্কের ফলে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানের ফলে তৃণমূল বোঝাতে পেরেছে বলছেন, এটা যেই বিজেপিও বোঝাতে পারে, সিপিএমও বোঝাতে পারে। জ্ঞানেশ কুমার বলেছেন প্রথম না। এসআইআর যেদিন প্রেস কনফারেন্স হয়, জাস্ট 30 সেকেন্ডের দিলাম, সেদিন না, এটা বলিনি। লাস্ট লাইনটাই বলেছিলেন উনি, যে যারা এখানে ভোটার লিস্টে থাকবেন না তাদের নাগরিকত্ব প্রমাণ না, দিতে হবে। আমি বাস্তবটা বলছি, এসআইআর কোনো নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু সাধারণ মানুষকে Exactly. জিজ্ঞেস করুন, সাধারণ মানুষের মধ্যেই ধারণাটা হয়েছে। এবার হয়রানির প্রসঙ্গে আসি। বিশ্বদাদা, আপনার হয়তো ভালো করেই মনে আছে, যখন টাটার প্রজেক্টটা চলে গেছিল এই বাংলা থেকে, তখন বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের ফলে হয়রানির অভিযোগ করেছিলেন, বলছেন বিশাল হয়রানি, এত মানুষের চাকরি চলে গেল। রতন টাটা হয়রানির অভিযোগ করেছিলেন। আবার 2016 সালে, বিশ্বদাদা আপনার ভালোই মনে থাকবে, যখন ওই নোটবন্দি হয়েছিল, এটা লোকে ভোটবন্দি বলছে, তো ওটা হচ্ছে নোটবন্দি, সেই নোটবন্দির সময় মিডিয়ায় বিশাল হয়রানির একটা চিত্রিত হয়েছিল, আর বলেছিল বিজেপি তো করেছে নোটবন্দি, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক তারপরেই উত্তরপ্রদেশের নির্বাচন হলো, আর বিশাল ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। সুতরাং আপনারা যেটাকে হয়রানি বলছেন, আমরা যেটাকে হয়রানি বলছি, সাধারণ মানুষ সেটাকে হয়রানি বলছে কিনা এটাও বোধহয় বোঝার প্রয়োজন। সাধারণ মানুষ হয়রানি বলছে কিনা এটা প্রশ্ন তুলছেন নীলাদিদা। সাধারণ মানুষ হয়রানি বলছে কিনা সেটা তো
ভোটের রেজাল্টই বোঝা যাবে। আসছি মিতার কাছে। মিতা, এই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এই প্রবাদকে সত্যি করে ছেড়েছে নির্বাচন কমিশন। 2 মাসের একটা প্রক্রিয়ায় কম করেও 20 তারা নির্দেশ বদল করেছে, বারবার একবার একটা নির্দেশ দিচ্ছে, আবার একটা নির্দেশ দিচ্ছে। সবই কিন্তু হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, সবই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। কখনো আদালতের নির্দেশে, কখনো পরিস্থিতির চাপে। এত অব্যবস্থা কেন বলে মনে হয় আপনার? যারা মানে মানে সর্বভারতীয় রাজনৈতিক দল, এসআইআর প্রসেসটা করার কথা ছিল যে আমাদের যাতে স্বচ্ছ ভোটার তালিকা হবে, যারা বৈধ ভোটার তারা স্থান পাবেন এবং যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ পড়বে। এবার এই এসআইআর যে নোটিফিকেশন এসেছিল 24শে জুন এবং 27শে অক্টোবর গত বছরে, সেই কোনো নোটিফিকেশনে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসেস নিয়ে কোনো উল্লেখ ছিল না। আমার প্রথম সাবমিশন এটা। আপনারা যদি জানতেন যে পরে 1 কোটির বেশি মানুষকে আপনারা শুনানির জন্য ডাক দেবেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কোথাও নামের বানান মিলছে না, তো কোথাও মা বাবার সাথে বয়সের পার্থক্য নিয়ে সংশয় রয়েছে, কোথাও ভাই বোন বা সিবলিংসের সাথে বয়সের পার্থক্য নিয়ে সমস্যা রয়েছে, কোথাও 15 বছরের কম, কোথাও 50 বছরের বেশি মা বাবার সাথে বয়সের পার্থক্য নিয়ে সমস্যা রয়েছে, তাহলে এই প্রসেসগুলো, এই পয়েন্টার্সগুলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 24 জুন 2025 অ্যান্ড 27 অক্টোবর 2025 এই দুটো নোটিফিকেশনে কেন ইসিআই দেননি? প্রথম সাবমিশন। সেকেন্ড, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে যে জবাবটা দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, তার থেকে আমরা জানতে পারলাম যেহেতু একটা বড় সংখ্যক মানুষকে ডাকা হয়েছে মা বাবার সাথে বয়সের পার্থক্যর জন্যে, বা কতজন বাচ্চা আছে সেই সম্বন্ধে অমর্ত্য ডাকা সেনকে হয়েছে, এই ইস্যুতে রাখা হয়েছে। হ্যাঁ, তাতে দেখা গেল, আমার কাছে কিছু সংখ্যা আছে যেটা আমি শেয়ার করতে চাই খুব ব্রিফলি। 200 সন্তানের থেকে বেশি নাম সংখ্যক সন্তানের সাথে যুক্ত এরকম ভোটার পাওয়া গেছে শুধু 2টো। নিশ্চয়ই সেটা ভুল, সেটা নিশ্চয়ই সংশোধন হওয়া উচিত। 100 সন্তানের থেকে বেশি যুক্ত ভোটারের সংখ্যা হচ্ছে 7, সেটা যদি 50 হয় তাহলে সংখ্যা হচ্ছে শুধু 10, 30 হচ্ছে সংখ্যা হচ্ছে 14, 20 হচ্ছে 50। এবার এইটা যদি আপনি 10-এ নামিয়ে আনেন তাহলে সংখ্যা দাঁড়াচ্ছে 8682, 8682। কিন্তু যদি আপনি 6 বা 5 ধরেন, যদি 5 জন সন্তানের বেশি সংখ্যক মা বাবার যদি আপনি সংখ্যা দেখেন, ভোটারের সংখ্যা দেখেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 4.59 লাখ, মানে 4.5 লক্ষর বেশি। এবার বাংলার মতো একটি রাজ্যে যেখানে কিনা বেশিরভাগ পরিবারে 2-3 জন সন্তান থাকে প্যারেন্টসদের, সেখানে কি সত্যি 5টা সন্তান কি 6টা সন্তান এতটাই অস্বাভাবিক আনন্যাচারাল কন্ডিশন? তাহলে 6-এর জায়গায় আমরা 10 কেন ম্যাপিং পয়েন্ট রাখছি না? আমি এই প্রশ্নটা তাহলে নিয়ে, তো 4.5 লাখ টাকা 4,08,000-এ হ্যাঁ, গিয়ে ঠিক, দাঁড়াবে। ঠিক। আমি বিমলদার কাছে যাবো। বিমলদা, যে প্রশ্নটা তুললো লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন 1.5 কোটি ভোটারের নাম বা তালিকা তৈরি করা হয়েছে। বিহারে তো এরকম তালিকা ছিল না, তামিলনাড়ুতে এরকম তালিকা তৈরি হয়নি, অন্য স্টেটে তো এরকম হচ্ছে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যার কথা তুমি উল্লেখ করলে তিনি প্রথমেই বলেছিলেন এসআইআর করতে দেব না। উনি বেঁচে থাকতে এসআইআর করতে দেবেন না। তো উনি ঈশ্বরের ইচ্ছায় বেঁচে আছেন, বেঁচেও থাকুন এবং নিজের চোখে দেখে যান তাঁর তৈরি এই সরকারটা কীভাবে ভেঙে পড়ে যায়, তাঁর তৈরি দলটা কীভাবে উঠে যায়। তিনি দেখুন, আমরা চাই সেটা, তিনি দীর্ঘজীবী হন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সেটা উনি করতে পারেননি। দ্বিতীয় বলেছিলেন একটাও লোকের নাম বাদ দিতে দেবো না। অলরেডি 58,20,800 নাম বাদ চলে গেছে, মৃত, শিফটেড ইত্যাদি ইত্যাদি। বাকি যা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমি আবার বলছি, এই আলোচনার মধ্যে আমি ঢুকতে চাইছি না, ওটা নির্বাচন কমিশন উত্তর দেবে, আমি তার হয়ে ব্রিফ নিয়ে আসিনি। আমাদের বক্তব্য মানুষের যাতে হয়রানি না হয়, দ্যাট শুড বি অ্যাসিওর্ড বাই দ্য ইলেকশন কমিশন। যদি সমালোচনা করার থেকে কেউ করতেই পারে, আমি নির্বাচন কমিশনের হয়ে বলতে আসিনি। আমি শুধু একটা কথা বলছি, সেটা হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই কেন তৃণমূল ভয় পেয়েছে। আমার নিজেকে দিয়ে উদাহরণ দিই। গত নির্বাচনে আমি দমদম থেকে লড়াই করেছিলাম, প্রার্থী ছিলাম বিজেপির, পরাজিত হয়েছিলাম 26,000-এর মতো ভোটে। সেখানে শুধু ফার্স্ট পেজে নাম বাদ গেছে 34,000 ভোট। আরও কত বাদ যাবে আমরা জানি না। মানে এটা সবটাই যারা বাদ গেছে তৃণমূলের ভোট। এই ভোটগুলো আমি বলে দিচ্ছি, তৃণমূল ভোট কারোর পৈতৃক স্যার, আমি একটা সম্পত্তি হয় না ছোট্ট বলে কথা আমি জিজ্ঞেস শেষ করবো, করি। স্যার। আমি শেষ করি। দমদমে সেইবার কত পার্সেন্ট ভোট আমি শেষ করি। ভোট কারো পৈতৃক কত পার্সেন্ট ভোট সম্পত্তি হয় পড়েছিল? না, ভোটটা ম্যানিপুলেট করা হয়।
এই ম্যানিপুলেশনটা ওরা শিখেছে সিপিএম এর কাছ থেকে। অর্থাৎ 5-4টে থেকে শুরু হয়ে গেল, কে নেই, কে বিয়ে হয়ে চলে গেছে, নাম রয়েছে, কোন বৃদ্ধ যেতে পারবে না, ভোটটা মারো। বাড়াবাড়ি করলে বিরোধী পিটিয়ে দলের তুলে দাও, নেতা একদম শুভেন্দু CPM এর অধিকারী আর রাজত্ব। CPI এর আমি ভোট। শেষ করি বিরোধী দলের নেতা সিপিএম এর শুভেন্দু রাজত্ব, একদম সিপিএম এর লোকগুলোই তো ঢুকেছে সব। একুশ সালে না, স্যার আমি 135টা শেষ করি। তৃণমূলের আমি candidate শেষ নিয়েছিলেন। করি। বদলা নয়, বদল চাইতে সিপিএম থেকে তৃণমূলে ঢুকতে চাই, সব ক্রিমিনালগুলো ঢুকলো, টেকনোলজি নিয়ে এসে তৃণমূলকে সাপ্লাই করলো। ফলে এইটা ওরা ভোটটা দিত, বিজেপি কোনোদিন অর্জুন সিংও সিপিএম থেকে ঢুকেছিল। হরিয়ানাতে দুদিনে কি করে 6 লক্ষ ভোটার বেড়ে গেছিল সেটা বলুন না, আরো সেখানে বাকি তো আছে, ছিল না আরো তৃণমূল। বাকি আছে। করুন, শেষ করুন। সেটা হচ্ছে এই যে ভুল বোঝানো কথা হচ্ছে, এরা তো সিএ নিয়েও ভুল বুঝিয়েছিল। সিএ অ্যাপ্লাই করবেন না, সব চলে যাবে একদম নাগরিকত্ব। ঠিক বুঝিয়েছিল। যারা অ্যাপ্লাই করেছিল নাগরিকত্ব পেয়েছে, হ্যাঁ, যারা সেই সংখ্যাটা সময় বলুন, এদের কথা বিমলদা, সংখ্যাটা বলুন। এখন অ্যাপ্লাই করছে। CA আর শেষ কথাই বলি, 4 বছরে- 4 বছরে- লাস্ট লাইনটা বলতে দাও। ও বললো না কেন বিজেপিকে ভোট দেবে সিপিএম। আমি সিপিএমকে একটা কথা বলি, অন্তত সিপিএমকে ভোট দেবে না, বিজেপিকে দেবে। এবং কেরালাতে যা ছিল এবার সেটা যেতে বসেছে। সিপিএম তার জন্য প্রস্তুত থাকুক, আমাদের কথা ছেড়ে দাও। আমরা আর 3 মাস পরে এই সরকারটাকে উৎখাত করে পশ্চিমবঙ্গে একদম, ক্ষমতায় একদম। ফিরছি। সুকান্ত মজুমদার যে কথাটা বিমলদা বললেন, তন্ময়, এটাও টিয়া পাখির কথা হয়ে গেল, কিন্তু সরকার ফিরছি। তো, আচ্ছা, টিয়া পাখি নয়, এটা রাজনীতি চর্চা করে এমন একটা লোকের কথা। হ্যাঁ, আমি আসছি তন্ময়কে। তন্ময়, যে কথাটা বিমলদা বললেন, সুকান্ত মজুমদার সম্প্রতি একটা কথা বলেছেন যে এসআইআরে যদি একজনেরও নাম বাদ না যায় তাহলেও কিছু যায় আসে না, কারণ যা নাম বাদ গিয়েছে তা তৃণমূলের খেলা শেষ করার জন্য যথেষ্ট। বিজেপি যেদিকে ইঙ্গিত করতে চাইছে সেটা হলো বহু বিধানসভা কেন্দ্রে, যেটা উনি বললেন, জয়ের ব্যবধানের থেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? এই যে 34,000 বাদ গেছেন, উনি 34,000 ভোটে উনি পরাজিত হয়েছেন। 25,000 পরাজিত হয়েছেন, 34,000 বাদ সেই গেছে। 34,000 ভোটই হচ্ছে তৃণমূলের ছিল এবং সেই ভোটটাই বাদ গেছে। তৃণমূলের ছিল না, জালিয়াতি করতো, হ্যাঁ, আমি ঠিক আছে, বললাম। আপনার ভাষায় জালিয়াতি ভোট ছিল, চলুন তাই ধরে নিলাম। এবার বলছি যে এখন অবধি প্রথম 58 লক্ষ ভোটার যে বাদ গেছে, তার মধ্যে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে, 0.6% হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর। তারা নিশ্চিতভাবে বিজেপিকে ভোট দেয়নি, নিশ্চিত তো। তাহলে 0.6% বাদ গেছে মতুয়াদের অ্যাভারেজ 9%, যারা বিজেপিকে ভোট দিয়েছিল। তাহলে বিজেপি কি করে বলছে যে খেলা শেষ হয়ে গেল? এখানে খেলার জায়গায় নেই, খেলার জায়গা হচ্ছে একটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে এবার হচ্ছে তারা খেলায় নেমেছে। মুর্শিদাবাদের 16 লক্ষ 17 লক্ষ ভোটারকে ডেকেছে কি কারণে? ওই যে কারণে বাকি সবাই আলোচনা করছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা যাদের কথা হচ্ছে হয়তো মানুষ ভাবেই না। একটা তৃতীয় লিঙ্গের মানুষ, ধরুন জয় ছিল, তার নাম 2002 সালে জয় ছিল, জয়ী হয়ে গেছে, বাদ। কারণ কি? এআই, নীলাদিদা বলছিলেন না, এআই যে কোনো সময়তেই আমরা টেকনোলজিকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন, কিন্তু সেই টেকনোলজি যেন ভয়াবহ রূপ না নেয়। সেটা ম্যানহাটন প্রকল্পর যখন হচ্ছে, নিউক্লিয়ার বম তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ওপেনহাইমার বলছেন যে ঠিক আছে, প্রকল্প তৈরি করছো কিন্তু এই প্রকল্প কাজে লাগিও না। অর্থাৎ সবসময়তেই সমস্ত প্রযুক্তিকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা মানব সভ্যতার উন্নতির জন্যে নাকি উল্টো দিকে। আর একটা জিনিস, আর একটা জাস্ট এক লাইন, সেটা হচ্ছে এই যে বাদ দিয়ে দাও, কাজটা কিন্তু ঠিক উল্টো। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া করা, নট এক্সক্লুসিভ। ইট শুড বি ইনক্লুসিভ ইন নেচার। মানে মৃত্যু হলেও বাদ দেবে। মৃত্যুর বাদ সে তার জন্য SIR এর কি দরকার? যে- বিমল দা, সে তো সারা বছর ধরে হয়, নতুন করে কি দরকার? যতবার তাহলে ভোটার এত নাম লিস্ট হয় রইলো কি ততবার করে? হয়। এই যে প্রশ্নটা বারবার সেটা নির্বাচন বিমলদা করছেন, কমিশনকে করবে। নির্বাচন কমিশনকে বলতে হবে। আচ্ছা, সেই করে আমি বলতে হবে। তো বলছি তো, সেই অমিত জন্য শাহ তার বলছি বাদ পছন্দের দিন। লোককে বসিয়েছেন, আমি তো তাকে নির্বাচন জিজ্ঞেস করুন, কমিশনের পক্ষে মিস্টার বলছি না, জ্ঞানেশ নাম কুমারকে যদি জিজ্ঞেস করুন মৃত লোকের নাম কেন বাদ দিলে করেছেন। বাদ দিন। আচ্ছা, বলুন ইয়াজদা, বলুন। একটা দল তারা কি শুধুমাত্র মৃত ভোটারের ভোটে জিততে পারে, সরকার ক্ষমতায় আসতে পারে? কখনোই পারে না, কখনোই সম্ভব নয়। কিন্তু মৃত ভোটার একটা ব্যবধান গড়ে দিতে পারে, মানে হয়তো জয়ের মার্জিনটা এদিক ওদিক করতে পারে। আবার শুধু মৃত ভোটার কেন, মানে বাদ যাওয়া ভোটার মানে তো মৃত ভোটার নয়, যাদের খুঁজে পাওয়া যায়নি সেই ঠিকানায়, 54 তারাও লক্ষ ধরলাম। 58 লক্ষ যেটা 58 বাদ লক্ষ। গেছে, ঠিক আছে। এখানে প্রশ্নটা আসছে, কেউ বলছেন 58 লক্ষই হচ্ছে তৃণমূলের ভোটার, এটা বলার মতো জায়গা আমরা নেই, আমি অন্তত বলবো না। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, বিজেপি আর তৃণমূলের 2024-এর ব্যবধানটা হচ্ছে 43 লক্ষ, এখন অবধি বাদ গেছে 58 লক্ষ মতো। এবার 1,36,00,000 মতো মানুষকে ডাকা হয়েছে, এই সব লজিক্যাল ইনকনসিস্টেন্সি না কি সব বলা হচ্ছে, এর মাধ্যমে সমস্যা হচ্ছে। যাই হোক, তো
যেটা দাঁড়াতে পারে যদি এটা হয় যে ৭০-৭৫ লক্ষ মানুষের নামও বাদ গেল, সেটা কিন্তু তৃণমূলকে একটা শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এর উদাহরণ আমি এখানে বলছি, আমি যদি বিহারে তো সদ্য এসআইআর করে নির্বাচন হয়েছে, বিহারের ফলাফলটা দেখুন। এনডিএ যেটা সমস্ত এক্সিট পোল বলেছিল 120 থেকে 150-র মধ্যে আটকে থাকবে, তারা 200 অতিক্রম করে গেল। কোনো এক্সিট পোলে এটা এলো না। মানুষ কি এসআইআর কে সমর্থন করেছিল বিহারে লাস্ট এক নাকি? ঘন্টায় 6% ভোট কি করে বৃদ্ধি পেল সেটাও দেখতে আমি হবে। একটা প্রশ্ন তুলতে পারেন। সেই সাংবাদিক প্রশ্নটা হিসেবে তুলতে হবে। সাংবাদিক হিসেবে আমি একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, বলতেই হবে, কারণ নয়তো ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না, বা বলা উচিত বলে মনে করি। আমি বিহার ভোট কভার করতে গিয়েছিলাম, আমি বিহারে বেশ কয়েকদিন ছিলাম, দেখে এসেছি কোনো এসআইআর বিজেপিকে জেতায়নি। জিতিয়েছে মহিলাদের জন্য প্রকল্প। আমার ব্যক্তিগত মত, আমি নিজে ঘুরে দেখে এসেছি, মহিলাদের ব্যাপক ভোট, বুথে বুথে মহিলাদের লম্বা লাইন, বুথে বুথে মহিলাদের না আমিও বিহারে গিয়েছিলাম, ইউ আর পার্সিয়ালি রাইট, এটা নিয়ে পরে না Partially হয় না, আলোচনা 100% করব, right। কিন্তু অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে মহিলা ভোট তো একটা ফ্যাক্টর এটা একটা পারসেপশন বিশ্বদা, Partially you are right, কিন্তু কোনো but not রিসার্চে absolutely। এখন অবধি আসেনি। আমি এটা। নিজে বিহারে এটা একটা গেছিলাম। ধারণা। আমি বলতে পারি এসআইআর এর জন্য জিতেছে, আপনি বলতে পারেন না, একদম, এটা হচ্ছে একদম। সেটা যে perception। বিশ্বদা, আমি বিশ্বদা দুটো কথা বলি। আমি মানে আসছি, স্যার আমি বলেছেন, আসছি। স্যার বলেছেন বিজেপি জিতবে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করছি, তৃণমূলকে টাইট দিতে হবে বিজেপিকে এনে। আর টম অ্যান্ড জেরি শোটা আর কতদিন হবে? টম অ্যান্ড জেরি, ইডি দৌড়চ্ছে, তৃণমূলের নেতা দৌড়চ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর থেকে ভাইপো অব্দি পৌঁছানো যাচ্ছে না, কোনোভাবে যাচ্ছে না। পার্থ জামিন হয়ে গেল। CPM কে অন্য বলবো, কিছু ছেড়ে দিন। ভোট কেটে স্যার, বলে দিন তো, তৃণমূলকে স্যার, জেতানোটা স্যার, মাঝে বন্ধ করুক না। আপনি ভোট কেটে জিতিয়েছিলেন 16 সালে, আরএসএস নেবে। 2021 CPM অন্য কিছু ছেড়ে দিন, হারিয়েছে আমাদের ভোট কেটে। আপনি ছেড়ে দিন। আমাকেই হারিয়েছে শুনুন শুনুন, দমদম। অন্য কিছু ছেড়ে দিন। ওই যে বেলেঘাটার ছেলেটা না, অভিজিৎ, হ্যাঁ, যার জন্য তৃণমূলের এমএলএদের নাম এলো, শহীদ হয়ে গেল, আপনাদের আইনজীবীর কাছে যাচ্ছে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাচ্ছে। নাড্ডার গাড়ি যারা ভাঙলো, সিকিউরিটি অফিসারদের যারা ভাঙলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। সিডি সিবিআই আঙুল চুষছে, কাজকলা দেখাচ্ছে, কচু আর খেচুর লড়াই হচ্ছে। সিবিআই যা যতদিন করছে BJP থাকবে, তারা ততদিন আইন অনুযায়ী তৃণমূল কাজ থাকবে। করছে। 16 থেকে 21-এর মধ্যে বিজেপির যে বৃদ্ধি 10 থেকে 40-এ পৌঁছনো, এটা কিন্তু অনেকটাই হয়েছে সিপিএম এর ভোটারদের ভোটে। আমি যদি কম বেশি দেখি, সিপিএম নেতারা নিজের ভোটার আদর্শ কারণ ধরে নয়। আছেন, হ্যাঁ। কিন্তু ভোটারদের ধরে রাখতে একদম, পারেন। আমাদের দেশে যে ঘটনা ঘটুক না কেন, তার একটা রাজনীতির রং লাগবে, রাজনীতির লড়াই হবে। এসআইআর নিয়ে হচ্ছে, একদিকে বিজেপি বোঝানোর চেষ্টা করছে যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, অবৈধ ভোটার রাখা যাবে না, রোহিঙ্গা প্রচুর। অন্যদিকে সিপিএম কংগ্রেস প্রচার করছে সাধারণ মানুষের হয়রানিকে। তৃণমূল তো সরাসরি নির্বাচন কমিশন বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে। এই যে ন্যারেটিভের লড়াই, শেষ পর্যন্ত এগিয়ে কে? ন্যারেটিভের লড়াইটা দুঃখজনক। প্রথম ন্যারেটিভ মনে থাকবে বিশ্বদা, যখন এসআইআর শুরু হলো, পশ্চিমবঙ্গে প্রচুর মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে, এটা ছিল পলিটিক্যাল ন্যারেটিভ। এবং নির্বাচন কমিশন তারা নিজেরা বলেছিল, আমি আপনাকে প্রাথমিক যে লিস্ট বেরিয়েছে, ইউপিতে 2,89,00,000, গুজরাটে 70 লক্ষ, পশ্চিমবঙ্গে 58 লক্ষ নাম বাদ গেছে। এখানে কোনোভাবে কোনো সুনির্দিষ্টভাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা চিহ্নিত করা যায়নি। 14 ফেব্রুয়ারি অবধি অপেক্ষা করতে হবে। ইস্যুটা কি হলো, এসআইআরটা এমন ইস্যু হলো পশ্চিমবঙ্গে আর কোনো ইস্যু নেই, শুধু এসআইআর। এবং ন্যারেটিভসের কথা আপনি যখন বলছেন, পারসেপশনের কথা বলছেন, তখন কিন্তু এটা মানতে হবে পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণমূলক প্রকল্প কেউ বিশ্বাস করুক না করুক, প্রান্তিক মানুষের মধ্যে তার একটা বড় প্রভাব রয়েছে। এবং আপনি একটু আগে বলছিলেন না যে কতজন লোক বাদ গেছে, তাহলে ভোটে ডিফারেন্স তৈরি হবে কি না? না, একটা জিনিস আমরা ভুল করি রাজনৈতিকভাবে। অন্তত যারা ভোট দেয়, ভোটের পার্সেন্টেজ দেখি 60% ভোট দিয়েছে, 40% ভোট দেয়নি। এমন কি মেকানিজম আছে, এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তারা 60%-এর মধ্যে নাকি 40%-এর মধ্যে? এই সমীকরণটা হলেই তো হিসাব পরিষ্কার। যে প্রশ্নটা বিশ্বজিৎ করলো, যে বিষয়টা বললো, যে এ রাজ্যে তো এমন অনেক ইস্যু ছিল যেটা রাজ্যের শাসক দলের কাছে অস্বস্তিকর হতে পারত, আপনারা আন্দোলন করতে পারতেন, কিন্তু এই এসআইআর ঘিরে যে হই হট্টগোল হচ্ছে, অন্য সমস্ত ইস্যু কিন্তু চাপা পড়ে গেছে। এবং এরপরে যখন ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা বেরোবে, আবার এটা নিয়ে একটা বিরাট হইচই হবে, নির্বাচনের মানে আঙ্গিকই তো বদলে যাবে।
দেখুন, মানুষের দৈনন্দিন ইস্যু, যেখানে বেকারত্বর হার কত, শিল্প কত এসেছে, কোন ইন্ডাস্ট্রি ভার্টিক্যালে কত বিনিয়োগ এসেছে, বা মানুষের যে ইস্যুসগুলো, শিক্ষা বা পরিকাঠামো, তাই নিয়ে কোনো আলোচনা না করে আমরা এখানে কি পারসেপশন শুনলাম, পশ্চিমবাংলা নাকি আবার দ্বিতীয় বাংলাদেশ তৈরি হয়ে যাবে। অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, ন্যাশনাল মিডিয়াতে গেলে তো ঘুষপেটিয়া এমন শুনি যে মনে হয় সত্যি সত্যি বাংলাদেশেই হয়তো বসবাস করছি। এবার কখনো শুনি যে 1 কোটি রোহিঙ্গিয়া এসে গেছে, কখনো 1 কোটি 20 লক্ষ, এবং কারা বলছেন? যারা কনস্টিটিউশনাল পজিশনে রয়েছেন, লিডার অফ অপোজিশন বলছেন। মানে একটা দায়িত্বের সাথে তার কথা বলার কথা, কিন্তু তিনি বলে দিচ্ছেন যে 1 কোটি রোহিঙ্গিয়া এসে গেছে, 1 কোটি 20 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে গেছেন। কিছুদিন আগে ইন্ডিয়ান পার্লামেন্টে হোম মিনিস্ট্রি থেকে একটা রিটেন সাবমিশন দেওয়া হয়েছে যে আমরা নির্দিষ্টভাবে পশ্চিমবাংলায় কতজন অনুপ্রবেশকারী আছে বা কতজনকে আমরা বার করেছি এসআইআর প্রসেসে, সেটা আমরা বলতে পারবো না। দ্যাট ওয়াজ গিভেন ইন আ রিটেন ডকুমেন্টেশন টু দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। তার মানে কি, এইটা পুরোটাই একটা রাজনৈতিক ইস্যু। যখন অমিত শাহ এসে এখানে প্রেস কনফারেন্স করে বলেন, আমি 5 বার চিঠি লিখেছি, 5 বার করেসপন্ডেন্স করেছি, রাজ্য সরকার আমাকে জমি দিচ্ছে না, এই জন্য 75% ফেন্সিং হয়ে গেছে, 25% ফেন্সিং এখনো বাকি আছে, তখন আমার একটাই প্রশ্ন, এত বড় একটা সেন্সিটিভ ইস্যু, ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, যেটার জন্য কিনা ইউনিয়ন হোম মিনিস্টার দায়িত্বশীল জায়গায় রয়েছেন, তিনি জুডিশিয়ারির কাছে কেন যাচ্ছেন না? তিনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কাছে গিয়ে কেন বলছেন না যে ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের সরকার কোঅপারেট করছে না, রাজ্যের সরকার আমাদেরকে জমি দিচ্ছে না, এই জন্য আমরা ফেন্সিং শেষ করতে পারছি না? ঠিক আছে, ঠিক। আমি বিমল দা- অনুপ্রবেশকারীর জন্য কে দায়ী? বলবো? বলো। মানে আমি বলছি যে রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? কারা ছিল বিরোধী দলনেতা বাংলায়? ওয়েটিং সিএম মানে তো তাই। এটা বিরোধী দলনেতা যে যখন তৃণমূলে ছিল তখন হচ্ছে টিপু সুলতান মসজিদের ইমামের সাথে ফেস টুপি পরে নামাজ পড়তো, আর এখন সকাল থেকে রাত অবধি এক সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করছে। ওর নাম তো লোকে বলছে এখন 3 বাটি অধিকারী। হ্যাঁ, কার বাড়িতে গিয়ে 3 বাটি কি মাংস খেয়েছিল এখন আবার ঠিক, মানে এটা হচ্ছে রাজনৈতিক গিরগিটি। যখন বিজেপিতে থাকবো তখন হিন্দু সাজতে হবে, যখন তৃণমূলে থাকবো তখন মুসলমান সাজতে হবে। আমি মিতাদি যেটা বললেন তার সঙ্গে শুধু একটা লাইন অ্যাড করে দিই, উনি একদম সঠিক বলেছেন। অমিত শাহ যখন আসছেন, মাননীয় অমিত শাহ এখানে এসে যখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তার পাশাপাশি উনি তো দেশের আমাদের সকলের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখন বলছেন যে জায়গা দিচ্ছে না বলে ফেন্সিং দেওয়া যাচ্ছে না, এইটা নিশ্চয় জানে না। যদি না জেনে থাকেন তাহলে তো বিজেপি রাজনীতি আমি করাই উচিত ইস্যু না। ভুলে যাচ্ছি। আমি তথ্যটা দিই, না, বিশ্ব- 450 কিলোমিটারের মধ্যে 426 কিলোমিটার নদীপথ, সেখানে ফেন্সিং দেওয়া যায় না। এই তথ্যটা বিজেপির নেতৃত্বে জানা উচিত। বিভিন্ন জায়গায় তারা মিসলিড করছেন। এই 426 কিলোমিটার বর্ডার হচ্ছে যেটা জলপথের উপর। আমি চিড়ে খেলে বলছে ওটা আমি নাকি বাংলাদেশ। বিমলদা সর্বভারতীয় নেতা আমি বিজেপি আমি বলছে, আমি চিড়ে খেলে আমি বুঝবেন দুটো বাংলাদেশ। প্রশ্ন আপনাকে করব। এইবার বাংলায় জিতবেন। আপনি তো একই সঙ্গে বিজেপির হয়ে এসেছেন, প্লাস আপনি মাস্টারমশাই। এসআইআর এর যা লোক তোলা হয়েছে, এই মাধ্যমিক পরীক্ষা মানে হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। লোকজন নেই, মাস্টারমশাই নেই, কোথাও সমস্ত কাজকর্ম বন্ধ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এত অফিসার তোলা হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা বলছে যে ব্যাংকে গিয়ে কোনো কাজ হচ্ছে না। কয়েকটা কাজ সেক্টরে কাজকর্ম বন্ধ হওয়ার জোগাড়। প্রথম কথা অপরিকল্পিতভাবে, পরিকল্পনাহীন। আর দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটা বারবার তৃণমূল করছে, যে বিহারে যে এসআইআর হয়েছে আর বাংলায় যে এসআইআর হচ্ছে, দুটোর মধ্যে একাধিক পার্থক্য রয়েছে। কেন এমন হচ্ছে? না, উত্তরটা আগেই আমি দিয়ে দিয়েছি, আবার বলছি। তার আগে একটা কথা বলি, 2011 থেকে 2016 বিরোধী দলনেতাকে আমরা দেখেছি, বিরোধী দলের লড়াইকে দেখেছি, এবং মানুষ এত সম্মান দিয়েছিল সেই বিরোধী দলের নেতাকে নারায়ণগড় কেন্দ্রে সূর্যকান্ত মিশ্রকে হারিয়ে দিয়েছিল। এবং 2016 থেকে 2021 সেখানেও একজন বিরোধী দলের নেতা ছিলেন, 2021 নিজের কেন্দ্রে হেরে গেলেন। সুতরাং বিরোধী দলের নেতা আগেরা কি করেছেন এবং বর্তমান বিরোধী দলের নেতা কি করছেন, হিন্দু সাজছে, মুসলমান আমি বলি। সাজছে। বিরোধী দলের নেতা এটা কি বলুন। করছেন গোটা বাংলার মানুষ দেখতে তৃণমূলে থাকলে পাচ্ছেন। নামাজ পড়তে এবং হয়, আর তৃণমূল তারপর এবং বিজেপিতে গেলে হিন্দু তৃণমূল শাস্তি হয়। এবং কি অদ্ভুত সিপিএম পার্টি। আতঙ্কে আছে বলেই কি ওরা অদ্ভুত কথায় পার্টি। কথায় নাম পার্টি ধরে, থেকে নিয়ে ব্যাংক পার্টি। শুভেন্দু অধিকারীর নাম ধরলে ওদের ঘুম হয় না। এবার পরের প্রশ্ন হচ্ছে যে আমিও মাঝে মাঝে ব্যাংকে যাই, ব্যাংকে একেবারে অচলাবস্থা হয়েছে আমি অন্তত দেখিনি, সেটা তোমার অভিজ্ঞতা হতে পারে। ডেফিনেটলি ব্যাংক থেকে বহু মানুষ নেওয়া হয়েছে এবং তারা কাজ করছে। আমার বক্তব্য এখানে পরিষ্কার, আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে কমপ্লিট এসআইআর, নির্ভুল ভোটার তালিকা, যেখানে একজনও ডাউটফুল ভোটার বা বেআইনি বা অবৈধ ভোটারের নাম থাকবে না। যে সমস্ত ফর্ম 7কে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, সাধারণ মানুষ জমা দিতে গিয়েছিল, প্রত্যেকটাকে
নিতে হবে এবং কনসিডার করতে হবে যারা বেআইনিভাবে নাম তুলিয়েছে। 58 লক্ষ কেন, সংখ্যাটা অনেক বেশি হতে পারতো। বিএলওদের চাপ দিয়ে অন্যায় করানো হয়েছে, এবার ফর্ম 7 ওরা ছিঁড়ে দিচ্ছে। এখান থেকেই স্পষ্ট যে পশ্চিমবঙ্গের শাসক দলের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইছে, ওরা হারের ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য, যতক্ষণ না একটা অবৈধ ভোটারের নাম থাকবে ততক্ষণ কোনো ভোট হতে পারে না। একদম। সুতরাং তন্ময়, আগে আমি- ভোটার আমি ঠিক তালিকা এই- ঠিক এই হতে জায়গা হবে। থেকেই ধরবো। বিমলদার কথার যেখানে শেষ হলো আমি সেখান থেকে শুরু করব। ওনারা বলছেন একজন অবৈধ ভোটারের নামও যেন এখানে না থাকে। আমি বলছি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না। নির্বাচন কমিশনকে দিয়ে এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাটক শুরু হয়েছে নতুন, সেটাও ফাঁস করে দেওয়া হবে। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়েছে এবং সংবিধানকে রক্ষা করেছে, গণতন্ত্রকে রক্ষা করেছে। আমরা স্বাগত জানাই। এবার নির্বাচন কমিশন কিভাবে করে আমি তার আমি উপরেও একটা আমরা প্রশ্ন নজর রাখবো। খুব সংক্ষিপ্তভাবে নিরাদ্রিদা বিশ্বজিৎ আসবো কৌস্তব, দুজনের কাছে আসবো। পশ্চিমবঙ্গে রাজনীতিতে ভোট হবে আর ধর্মের প্রশ্ন আসবে না, হতে পারে না। ধর্মের চোরা স্রোত শুধু নয়, ধর্মের স্রোতও বইছে। এবার প্রতিবার ভোটের আগে প্রশ্ন ওঠে যে এই ধর্মের লড়াই, বাম কংগ্রেস তাদের কী করবে, সেটা ওদের কাছে যাব, প্রশ্ন করব। সিপিআইএম কি হুমায়ুনের হাত ধরবে? বাম কংগ্রেস আইএসএফের কি জোট হবে? নৌশাদ সিদ্দিকী বৃহত্তর জোটের আহ্বান করেছে। এই ধর্মের বিষয়টা এবারের ভোটে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় নিরাদিদা? এবারের ভোটে এসআইআর এর পাশাপাশি যদি কোনো বড় ফ্যাক্টর থাকে, সেটা উন্নয়ন বা দুর্নীতি নয়, সেটা ধর্ম। এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ধর্মীয় মেরুকরণ পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি ঠিক ভুলে যাচ্ছি না বিশ্বদা, মুসলমান ভোট কার্যত তৃণমূলের বাক্সে সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা খুব প্রবল, যতই অন্য জোট হোক না কেন। কারণ লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির। তৃণমূল যদি না আসে, বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপির বাক্সে এখন অবধি 55% হিন্দু ভোট সংঘবদ্ধ হয়েছে। এটা যদি বেড়ে 65% হয়, তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। বিশ্বজিৎ, এই মুহূর্তে যে অবস্থা, তাতে হুমায়ুন কবির এবং আইএসএফ নৌসাদ সিদ্দিকী তার একটা লোকাল অ্যানেস্থেশিয়া মতো দুটো অঞ্চলে কনসেন্ট্রেট হয়ে আছে। সামগ্রিকভাবে যে ভোটটা মনে করা হয় যে তৃণমূল কংগ্রেসের দিকে আসবে, সেই ভোটের সামগ্রিক প্রভাব নেই। এর পাশাপাশি এই কথাটা বলতে হবে যে হিন্দু ভোটকে এক করার যে চেষ্টা, কে বড় হিন্দু, আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যারা মুখ, তারাও বলছেন হিন্দুত্বের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ও জগন্নাথ মন্দির তৈরি করছেন, দুর্গা অঙ্গন তৈরি করছেন, মহাকাল মন্দির তৈরি করছেন। অর্থাৎ হিন্দুত্বের দৌড়ে কে, পারসেপশনে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, বামেরা সাধারণত সরাসরি ধর্মের কথা বলে নির্বাচনী লড়াইয়ে নামে না সাধারণত, কিন্তু গত বিধানসভা ভোটে তারা জোট করেছিল আইএসএফের সঙ্গে, যার নামেই শুধু সেকুলার শব্দটুকু রয়েছে। 26-এর আগে লাল কি ফের এই পথেই? আমি বলবো যে বললেন না হুমায়ুন কবির সাথে বামেরা যাবে কি ওরা, হুমায়ুন কবির তো সরাসরি বিজেপির সাথে আছে, কি যাওয়ার প্রশ্নই ওঠে না। তো বিজেপি এমএমআইএম টাকা দিয়ে ওখানে সব করাচ্ছে। কথাটা হচ্ছে বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী শক্তির কাছে আমরা একথা বলেছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী যা শক্তি আছে তাদের আমরা একজোট করার ডাক দিয়েছি। আইএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই লড়াইয়ে, নিশ্চিতভাবে সেটা আগামী দিনে দেখা যাবে। কংগ্রেস কি চায়, ধর্মের এই হিসেব নিকেশে সামিল হতে নাকি নিজের শর্তে ময়দানে নামতে? দেখুন, সমস্যাটা হচ্ছে এখানে যে কারণ আমাদের আপনাদের যতটুকু ক্ষমতা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এবং তারপরেও গত বছরে আমাদের দক্ষিণ মালদা থেকে নির্বাচিত তাই তো বললাম, হয়ে মালদা। সেটাই তো বললাম। লোকসভায় গেছিল ঈশা খান চৌধুরী, এবং এখন মৌসুম নূর আসার পরে মালদায় আমাদের ডেফিনেটলি আমরা আশাবাদী যে খুব ভালো ফলাফল হবে। কিন্তু সেটাতে যাচ্ছি হচ্ছে আমাদের রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনে যদি আপনি পার্সেন্টেজ ডেটা দেখেন, ক্রাইম রেকর্ড ডেটা দিয়ে রাজনীতি সব ডেটা দিয়ে হয় না। রাজনীতিতে একটা পয়েন্ট বলতে দিন, সেটা কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের বেশি। কিন্তু আজকে আমরা আলোচনা কি করছি? আমরা মহিলা সুরক্ষা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে। আচ্ছা, মহিলা সুরক্ষার ব্যাপারে যদি আমাদের অল্টারনেটিভ হিসেবে দেখতে হয় বিজেপিকে, 2018 সালের একটি ইন্ডিপেন্ডেন্স সার্ভে বলে যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে দলের ম্যাক্সিমাম ল মেকার্স রয়েছেন, অর্থাৎ এমপি বা এমএলএস রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো মহিলা ঘটিত ক্রাইমের অ্যাকিউজেশন রয়েছে। তারপরেও আমরা ধরে নিচ্ছি
দিচ্ছি এই রাজ্যের মানুষরা নাকি এতটাই বোকা যে তারা ধরে নেবে যে মহিলা সুরক্ষার ব্যাপারে বিজেপি প্রমাণ অল্টারনেটিভ হয়েছে? মানে প্রমাণের প্রশ্ন করেছে, বিজেপি কে উত্তর দিচ্ছে RSS এর নেতা। বিজেপি হচ্ছে অল্টারনেটিভ এই ঠাকুর রাজ্যে। ঘরে কে? আমি তো RSS। কিন্তু প্রমাণ কটা হয়েছে ঠাকুর ঘরে কে? আমি তো RSS। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে আমাদের পলিটিক্যাল ডিসকোর্সটা হওয়া উচিত উন্নয়ন, শিল্প, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা সুরক্ষা, সেখানে আমরা কথা বলছি ধর্মীয় একদম। বিভাজনের আমি রাজনীতি এই নিয়ে। জায়গা- এই- এই এবার আপনি জোট নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, এক লাইনে উত্তর দিয়ে আমরা সর্বদলীয় একটি দল, আমাদের এআইসিসি সিদ্ধান্ত নেবেন এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা একা লড়ছি নাকি আমরা জোটের মধ্যে সাথে লড়ছি এবং জোটের কি কম্পোজিশন হবে। একদম একদম বিমলদা, 26-এর আগে এই ভোটে বিজেপির দুই ফ্রন্টে দুই নতুন সেনাপতি, একদিকে নীতিন নবীন, এদিকে শ্রমিক ভট্টাচার্য, কতটা আশাবাদী? না, আমরা তো বলে দিচ্ছি আশাবাদের কি আছে, আমরা তো বলে দিচ্ছি যে আর কয়েক মাস আর 2-3 মাস ওয়েট করুন, এই সরকারটা চলে যাচ্ছে, তৃণমূল যেতে বাধ্য। আরে যে পয়েন্টটা তুমি প্রশ্ন আমাকে করতে পারতে আমিও তো উত্তর দিতে পারি। ধর্ম যদি জীবনের একটা অংশ হয় তাহলে আলোচনায় ধর্ম কেন আসবে না? দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা লক্ষ্য করে দেখুন তো 2024-এর লোকসভা নির্বাচনে যতগুলো সভা হয়েছে, সমস্ত সভায় আমিও কিছু সভা করেছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করেছেন, আমরা কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে গেছিলাম? মানুষের কাছে গেছিলাম 100 দিনের কাজের টাকার বঞ্চনা, আমরা গেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, আমরা গেছিলাম হচ্ছে আবাসের টাকার বঞ্চনা নিয়ে, অর্থাৎ আমরা যতগুলো এবং বিভিন্ন আমাদের যে সামাজিক প্রকল্প আছে সেইগুলো নিয়ে, প্রত্যেকটা রেকর্ডে আছে, দেখতে পাবেন। সেইগুলো নিয়ে যাওয়াতে 29টা সিট নিয়ে এসছি মামাটি মানুষের এবারে আশীর্বাদে। বিরোধী দলের নেতা নেত্রী 26-এও তাই হিসেবে হবে। যান। এবং কিভাবে বলতে হবে এবং practice করুন। যে অলিক কল্পনা বিরোধী হওয়ার করছেন সময় এসে গেছে। শ্রমিকবাবু ওই এবং যে ফাইল চালানো, নবীনবাবুকে, ছিনিয়ে নেওয়া, শ্রমিকবাবু এবং বিরোধী লোকেরা নবীনবাবুকে করুন এবারে। আমি এগুলো শুভেচ্ছা জানাই, কিন্তু একটাই দুঃখ রয়ে যাবে, তারা বিজেপির রাজ্য সভাপতি এবং জাতীয় সভাপতি হওয়ার পর প্রথম নির্বাচনটাতেই তাদেরকে হারের মুখ দেখতে হবে এবং বাংলাতে আর তৃণমূল বিজেপি কে 50-এর হারবে, নিচে। কে জিতবে, তুলে নেওয়ার কে দায়িত্ব হারবে, নিয়েছি কে আমরা। হারবে, কে জিতবে তা ঠিক করবেন ভোটাররা। কিন্তু একটা প্রশ্ন বারবার যেটা উঠে আসছে সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, কোনোভাবেই আমি যা কথা বলেছি লোকজনের সাথে, 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা কতটা সম্ভব হবে আমার নিজের অত্যন্ত সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে কি হবে? আরও 10 দিন সময়সীমা বাড়বে, নাকি ভোট পিছিয়ে যাবে, নাকি অন্য কোনো পথ হবে, প্ল্যান বি রয়েছে, সেটা আমার জানা নেই। কিন্তু মানুষের হয়রানি যাতে কম হয় এটুকুই আশা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।